হযরত ভাই তাড়াতাড়ি কথা শেষ করেন, সারাদিনের অনেক কাজ বাকি আছে। মানে কথা কইবা না? ঠিক আছে, কথা কইও না। তো একটা জিনিস জানতে খুব ইচ্ছা করতেছে, এই হজরত নিয়ে ঘুরে বেড়াইতেছো, নতুন করে কি তামাশা শুরু? একটি রহস্যময় ছায়া বারান্দার কোণে দাঁড়িয়েছিল। আপনারা অনেকেই ভেবেছিলেন ওটা হয়তো মনের ভুল, কিন্তু এবারের পর্বে সেই ভুল ভাঙতে যাচ্ছে। আমরা দেখতে পাব সেই ছায়াটি অন্য কেউ নয়, সে হল এই পরিবারের সেই সদস্য যাকে সবাই বহু বছর আগে হারিয়েছে বলে জানত। তার ফিরে আসা মানেই এক নতুন ঝড়ের পূর্বাভাস। সে কি মায়ার টানে ফিরেছে, নাকি প্রতিটি অপমানের প্রতিশোধ নিতে? এবারের এপিসোডে যখন সে প্রথমবার ক্যামেরার সামনে আসবে, তখন তার চোখের দৃষ্টি বলে দেবে এই বাড়িতে এবার দীর্ঘদিনের জমানো ক্ষোভের বিস্ফোরণ ঘটতে চলেছে। কেউ কি তৈরি ছিল এই পরিস্থিতির জন্য? না, কেউই ছিল না। ২. ডায়েরির পাতা থেকে বেরিয়ে আসা বিভীষিকা। বাড়ির বড় বউ মিতু যখন ভাবছিল সব ঠিক হয়ে গেছে, ঠিক তখনই তার হাতে আসে একটি পুরনো জং ধরা ডায়েরি। স্টোর রুমের ধুলোমাখা এক সিন্দুকের তলায় লুকানো ছিল এটি। সেই ডায়েরির প্রতিটি পাতা উল্টালে বেরিয়ে আসবে এমন এক ভয়ঙ্কর সত্য, যা শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। ডায়েরিতে লেখা আছে, আজ থেকে ২৫ বছর আগে এই বাড়িতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল তা কোনো দুর্ঘটনা ছিল না, ছিল এক পরিকল্পিত হত্যাকাণ্ড। আর সেই হত্যাকাণ্ডের মূল কারিগর বর্তমানে এই বাড়িরই কোনো এক প্রভাবশালী এবং সম্মানীয় সদস্য। মিতু যখন এই সত্যটি জানবে, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। সে কি তার স্বামীর কাছে সব বলবে, নাকি তার স্বামী আকাশই এই পুরো ষড়যন্ত্রের পেছনের আসল কারিগর? ৩. আকাশের সন্দেহজনক আচরণ ও গোপন মেশান। আকাশের আচরণে গত কয়েকদিন ধরে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে গভীর রাতে একা একা কার সাথে ফোনে নিচু গলায় কথা বলে? কেন সে বারবার বাড়ির পেছনের সেই পোড়ো বাড়িতে যাচ্ছে, যেখানে যাওয়ার অনুমতি কারোর নেই? এবারের পর্বে দেখা যাবে, আকাশ যখন গভীর রাতে সেখান থেকে ফিরছে, তার হাতে লেগে আছে তাজা রক্ত। মিতু সেটা দেখে ফেললেও আকাশ তা কৌশলে এড়িয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, আকাশ কি কাউকে বাঁচাতে চাইছে, নাকি সে নিজেই কোনো খুনের নেশায় মেতে উঠেছে? মিতু এবার স্থির করে সে নিজেই আকাশকে অনুসরণ করবে, আর এই অনুসরণ করতে গিয়েই সে আবিষ্কার করবে এক আদিম অন্ধকার জগৎ, যা এই শহরের সভ্যতার আড়ালে লুকিয়েছিল। ৪. মধ্যরাতের রুদ্ধশ্বাস পরিস্থিতি। গল্পের সবথেকে ভয়ানক মোড় আসবে যখন মধ্যরাতে হঠাৎ বাড়ির সব আলো নিভে যাবে। কোনো প্রাকৃতিক কারণে নয়, বরং কেউ একজন ইচ্ছাকৃতভাবে মেইন সুইচ কেটে দেবে। জেনারেটর কাজ করবে না, মোবাইল নেটওয়ার্ক গায়েব হয়ে যাবে। পুরো বিশাল বাড়িটি হয়ে যাবে বাইরের জগৎ থেকে এক বিচ্ছিন্ন দ্বীপ। অন্ধকারের মধ্যে শোনা যাবে অট্টহাসি আর মূল্যবান কাঁচ ভাঙার শব্দ। মিতু যখন টর্চ নিয়ে নিচে নামবে, সে দেখবে ড্রয়িং রুমের মাঝখানে একটি কালো কাপড় দিয়ে ঢাকা বড় কফিন রাখা। সেই কফিনের ভেতর কি আছে? কোনো লাশ, নাকি কারো ভবিষ্যতের শেষ চিহ্ন? এবারের পর্বে প্রতিটি চরিত্র একে অপরকে চরম সন্দেহ করতে শুরু করবে। ভাই ভাইয়ের শত্রু হবে, বাবা ছেলের ওপর অস্ত্র তুলবে। কে আসল বন্ধু আর কে ছদ্মবেশী শত্রু তা বোঝা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। ৫. মাটির নিচের গোপন সুড়ঙ্গ ও দাদিমার সংকেত। দাদিমা মরার আগে কেন মিতুর কানে কানে একটি বিশেষ কোড বলে গিয়েছিলেন? কেন তিনি বারবার বলেছিলেন, সিন্দুকের চাবি যার হাতেই দিস না কেন, ওই লাল পাথরটার দিকে নজর রাখিস? এবারের পর্বে মিতু সাহস করে সেই অন্ধকার মাটির নিচের ঘরটিতে প্রবেশ করবে। সেখানে সে লাল পাথরের আড়ালে আবিষ্কার করবে এমন এক গোপন সুড়ঙ্গ, যা সরাসরি চলে গেছে শহরের সেই পুরনো পরিত্যক্ত কারখানায়। ওই কারখানাতেই কি লুকানো আছে গত ২ দশকের সব অপকর্মের প্রমাণ, নাকি সেখানে মিতুর জন্য অপেক্ষা করছে এক নিশ্চিত মরণ ফাঁদ? সুড়ঙ্গের ভিতর মিতু যখন এগিয়ে যেতে থাকে, সে শুনতে পায় এক পরিচিত কণ্ঠের আর্তনাদ। কে কাঁদছে সেখানে? আকাশ, নাকি সেই হারিয়ে যাওয়া পুরনো সদস্য? ৬. সম্পর্কের চরম অবক্ষয় ও চূড়ান্ত সংঘাত। নাটকের এই বিশেষ পর্বটি সাধারণ কোনো পর্ব নয়। এখানে ইমোশন আর অ্যাকশন একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। একদিকে হারানো স্বজনকে ফিরে পাওয়ার তীব্র আনন্দ, অন্যদিকে সেই স্বজনের হাতেই খুনের হুমকি।
প্রতিটি সেকেন্ডে আপনাদের হার্টবিট বেড়ে যাবে যখন দেখবেন বাড়ির ছোট ছেলেটি তার নিজের ভাইয়ের দিকে বন্দুক তাক করছে। সম্পত্তির লোভ নাকি পুরনো কোনো আক্রোশ, কোনটা বড় হয়ে দাঁড়াবে এই পরিবারে? আপনারা দেখতে পাবেন কিভাবে একটি সাজানো সুখী সংসার তাসের ঘরের মতো চোখের পলকে ভেঙে পড়ছে। কিন্তু শেষ রক্ষা কি হবে? কেউ কি পারবে এই নরক থেকে সবাইকে বাঁচাতে? 7. ক্লাইম্যাক্স ও দর্শকদের জন্য বিশাল প্রশ্ন। গল্পের শেষ 5 মিনিটে এমন এক দৃশ্য থাকবে যা দেখে আপনারা স্তব্ধ হয়ে যাবেন। পুরো বাংলার দর্শকরা এখন দুভাগে বিভক্ত। কেউ বলছে আকাশ নির্দোষ, কেউ বলছে আকাশই সব নষ্টের মূল। কিন্তু সত্যটা কি আসলেই আমাদের চোখের সামনে আছে, নাকি আমরা কেবল একটা সাজানো নাটক দেখছি? এই মেগা এপিসোডের শেষে এমন একজনের এন্ট্রি ঘটবে যা পুরো গল্পের মোড় 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে। সেই মানুষটি কে হতে পারে? সে কি মৃত দাদিমার কোনো গোপন সহযোগী, নাকি গল্পের আসল ভিলেন যাকে আমরা এতদিন নায়ক ভেবে এসেছি? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে আজকের সন্ধ্যার প্রতিটি মুহূর্ত খুব গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে। মনে রাখবেন, আজকের পর বড়সড় নাটকের কাহিনী আর আগের মতো থাকবে না। এটি হবে এমন এক ক্লাইম্যাক্স যা আপনাদের চিন্তার জগৎকে ওলটপালট করে দেবে। সত্য উন্মোচিত হবেই, তবে সেই সত্যের দাম কি কাউকে জীবন দিয়ে দিতে হবে? ওই জামাইল্লারে যদি আমি কঠিন শাস্তি না দিছি, আমার নাম কল্পনা খাতুন না। হিমেল, তোর গায়ে কি রক্ত নাই? শক্তি প্রয়োগ কর। গেট খুলতে গিয়ে যদি মরিয়মের হাত পা ভাঙে, তাতেও কোনো অসুবিধা নাই। আল্লাহ মাগো, আল্লাহ গো, আমি তো একা পারতাছি না। ভিতর থেকে জামাল আসার আগে কোনো গেট খোলা হইব না। তুই ভুল করতাছস রাজিয়া। তুই আমার বাড়িতে আমারই ঢুকতে দিতাছস না। তোর এত বড় সাহস! জামাল, আরে এত জটলা কিসের? আমি তো কিছু বুঝতেছি না। আর হিমেল, তুমি এই সন্ধ্যাবেলা আমার বাড়িতে কি দরকারে আসছো? তোমাকে তো বলছি গার্জিয়ান নিয়ে আসো, তবেই রাজিয়ার বিয়ে দিমু। মরিয়ম, জামাল, এরা 3 জন মিলে জোর করে ঢুকতে চাইছে। দেখ আমার হাতের কি অবস্থা করছে, মনে হয় হাতটা ভাঙেই দেছে। ওই জামাইল্লারে যদি আমি কঠিন শাস্তি না দিছি, আমার নাম কল্পনা খাতুন না। হিমেল, তোর গায়ে কি রক্ত নাই? শক্তি প্রয়োগ কর। গেট খুলতে গিয়ে যদি মরিয়মের হাত পাও ভাঙে, তাতেও কোনো অসুবিধা নাই। হিমেল, আল্লাহ মাগো, আল্লাহ গো, আমি তো একা পারতাছি নাম। জামাল আসার আগে কোনো গেট খোলা হইব না। তুই ভুল করতাছস রাজিয়া। তুই আমার বাড়িতে আমারই ঢুকতে দিতেছস না। তোর এত বড় সাহস! জামাল, আরে এত জটলা কিসের? আমি তো কিছু বুঝতেছি না। আর হিমেল, তুমি এই সন্ধ্যাবেলা আমার বাড়িতে কি দরকারে আসছো? তোমাকে তো বলছি গার্জিয়ান নিয়ে আসো, তবেই রাজিয়ার বিয়ে দিমু। মরিয়ম, জামাল, এরা 3 জন মিলা জোর করে ঢুকতে চাইছে। দেখ আমার হাতের কি অবস্থা করছে, মনে হয় হাতটা ভাঙেই গেছে। কল্পনা খাতুন, জামাল, হিমেল এখন ওই বাড়ির জামাই। তোর বউ বাড়ির জামাইরে অসম্মান করছে। তুই যদি এটার বিচার না করস, তাইলে আমি সমাজের মানুষ ডেকা বিচার করুম। রাজিয়া, বড় ভাই, আজ সকালে আমরা 10 লাখ টাকা কাবিনে বিয়া করছি। এই দেখেন ফোনে ছবি, আর এই দেখেন রেজিস্ট্রি খাতার স্বাক্ষর। ভালো করে দেখেন। জামাল স্তব্ধ হয়ে, রাজিয়া, তুই এটা কি করলি? আম্মা, আপনি কি এই বিয়ে মেনে নিছেন? আম্মা, বাবারে পোলাপান মানুষ, ভুল কইরা ফালাইছে। ওদের তো আর রাস্তায় ফালাই দিতে পারি না। জামাল কঠোর স্বরে, 10 লাখ টাকা কাবিন? রাজিয়া, তুই তো শুধু বিয়া করস নাই, তুই আমার মরা বাপের ইজ্জতটারে বাজারে সস্তা বানায় ফেললি। ঠিক আছে, আপনার মেয়ে, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। রাজিয়া, হিমেলকে নিয়ে ভেতরে যান। না বড় ভাই, ভাবি যে নাটক করল তার বিচার আগে হক। নতুন জামাইয়ের সামনে আম্মারে অপমান করছে, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়ির ভিতরে ঢুকব না। মায়ার জীবন যুদ্ধ ও স্বাবলম্বী হবার জেদ। মায়া, মায়া, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মায়া মানুষ হয়ে তুই বাজারে সবজি বিক্রি করবি? মান সম্মান কি থাকবো? মানুষের বাড়িতে কাজ করলে যদি মান সম্মান থাকে, তাইলে বাজারে সবজি বিক্রি করলে মান ইজ্জত যাইব না। কর্ম করে খামো। বুদরুল, জামাল শুনলে তো আমারে তালাক দিয়া দিবে, ও তো তোমার স্বামী ছিল। মায়া, জামাল খুব ভালো মানুষ, সে অতীতে আমার স্বামী আছিল, বর্তমানে তার লগে আমার কোনো সম্পর্ক নাই, তাতে তার সম্মান যাইব কেন? আমরা ব্যবসা করে স্বাবলম্বী হমু, নিজের পায়ে খাড়ামো, তখন লোকজন আমাগরে 2টা কথা কওয়ার আগেও 2বার চিন্তা করে কইব। সম্মানের সাথে বাঁচুম ইনশাআল্লাহ। হজরত, মামি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি কবেই শয়তান মজদুর সঙ্গ ছেড়ে দিছি, এখন থেকে আমি মায়া আপার ব্যবসার পার্টনার। জামালের বিচার ও হিমেলের মেহমান জীবন। জামাল, আম্মা, আপনারা কি চান? একটা ছুরি আইনা দেই, মরিয়মরে টুকরা টুকরা করে ফালান? আমি মিলমিশ চাই, শাস্তি দিয়া মনের ক্রোধ বাড়ে, কিন্তু ক্ষমার মাধ্যমে মানুষ ভুল শুধরানোর সুযোগ পায়। রাজিয়া, বড় ভাই, ভাবি আমারে ধাক্কা দিছে, হিমেলরে অপমান করছে। জামাল, রাজিয়া,
তোরা কি মরিয়মরে কাবিননামা দেখাইছিলি? যেখানে আমি রাজি হই নাই, সেখানে তুই নিজের ইচ্ছায় ওরে বিয়া করে ঘরে আনলি। আম্মা, রাজিয়ার এক ভুলের জন্য পুরস্কার আর মরিয়মের এক ভুলের জন্য শাস্তি, এটা হইতে পারে না। জামাল, চূড়ান্ত সিদ্ধান্ত। আমার বিচার শোনো। হিমেল আর রাজিয়ার বিয়ে যতদিন সামাজিকভাবে ফয়সালা না হয়, ততদিন ওরা আলাদা থাকবে। হিমেল এই বাড়িতে থাকবে কেবল একজন মেহমান হিসাবে। যদি থাকতে চায় থাকবে, না চাইলে চলে যাবে। কল্পনা খাতুন, এ কেমন বিচার? বাসর রাইতে জামাই আলাদা থাকব কেন? জামাল, পুরুষ মানুষের মতো সিদ্ধান্ত নিছে। এই সংসারের মেরুদণ্ড শক্ত রাখতে হইলে এটাই নিয়ম। রোমানের আসল রূপ প্রকাশ। ওই জামাইল্লারে আমি খাইছি। একবার জেল থেকে বের হইতে দাও, ওরে খুন করে আমি 14 বছরের জেল খাটুম। আম্মা, রোমান, তুই এখনো শোধরাইলি না? জামাল তোরে কত টাকা দিয়া সাহায্য করতেছে? রোমান, আম্মা, একটা গোপন কথা কই, কাউরে কইবা না। আসলে আমি, চেয়ারম্যান আর রহিম মোল্লা মিলা ওই জামাইল্লার কাছ থেকে 10 লাখ টাকা বের করার জন্য চাঁদাবাজি নাটক করছি। আম্মা, কি? তুই নিজের ভাইয়ের সাথেই বেইমানি করলি? অসভ্য জানোয়ার, তোরে তো আজ আমি জেলের ভিতরেই মাইরা ফেলবো। মায়ার সাফল্য ও বদরুলের আফসোস। হজরত, মামি, এই নাও আমার জীবনের প্রথম ইনকাম। মায়া আপার ব্যবসায় আজ 1000 টাকা লাভ হইছে। মায়া, আলহামদুলিল্লাহ, পরিশ্রম করলে আল্লাহ বরকত দেয়। বদরুল, মজনু যে পাঠানো ছবি দেখা, মায়া তো তাসলেই সবজি বেচতাছে। মজনু আমারে ফোন দিয়ে অপমান করতেছে। মায়া, তুই কি আমার মান সম্মান সব শেষ করবি? বদরুল সাহেব, যারা আমাগরে বেকার খাটাইছে তারাই আজ টিটকারি দিব। খবরদার, এইসব অমানুষের পাল্লায় আর পইরেন না। সম্মানের সাথে বাঁচতে শিখেন। হিমেল ও রাজিয়ার ফোন আলাপ। রাত। হিমেল, রাজিয়া, আমি তো বিছানায় একা বসবাস করি। তোমার মা কি আমার ঘরের বাইরে তালা মাইরা রাখছে? রাজিয়া, কষ্ট করো 2-3 দিন। বড় ভাইয়ের লোকে সুন্দর সম্পর্ক করো, উনারে তেল মারো, উনার লোকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভাই যা বলে তাই করো। আমি কি বিয়া করছি না মক্তবে ভর্তি হইছি? বড় ভাই উঠতে বসতে তদারকি করে। আমার জীবন তো তেজপাতা হয়ে যাইব। চুপ থাকো। সম্পত্তি ভাগ করে আলাদা না হওয়া পর্যন্ত ইয়াস ইয়াস করো। সমাপ্তি ও পরবর্তী সংকেত। জামাল, মরিয়মের উদ্দেশ্যে, মরিয়ম, তুমি এই সংসারের মেরুদণ্ড। শক্ত থাইকো, ইস্পাতের মতো মজবুত থাইকো। মরিয়ম, জামাল, তোমার হাত পা মালিশ করে দেই? অনেক রাত হইছে। জামাল, তার প্রয়োজন নাই। রাজিয়া আর আমরা যা করল তার ফল ওরা খুব শীঘ্রই পাইব। জীবন কত কঠিন তা বুঝার সময় আইছে। চিৎকার করে, দরজা খোল মরিয়ম। তোর আস্পর্ধা তো কম না, আমার ছেলেকে তুই বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখছিস। হিমেল, তুই কি শাড়ি পরে আছিস? ধাক্কা দিয়ে গেটটা গুড়িয়ে দে। আম্মা, গেট তো ভেতর থেকে তালা। আমার তো মনে হয় ভাবি ইচ্ছাকৃতভাবে আমাদের আটকায় রাখছে। মরিয়ম, দৃঢ় কণ্ঠে, এই বাড়ির মালিক জামাল সাহেব। তিনি ঘরে না আসা পর্যন্ত এক কদমও এগোতে দেব না। নীতি আর নিয়ম এই বাড়ির ভিত্তি, সেটা ভাঙার সাধ্য কারও নেই। ঠিক এই সময় জামালের প্রবেশ। তার চোখ মুখে ক্লান্তি, কিন্তু মেজাজ তুঙ্গে। বাড়ির সামনেই কুরুক্ষেত্র কেন? হিমেল, তুমি কি লাজ লজ্জা সব বিসর্জন দিয়েছ? সন্ধ্যাবেলায় পরপুরুষের মতো গেট ভাঙার চেষ্টা করছ কেন? কল্পনা খাতুন, পরপুরুষকে? হিমেল এখন এই বাড়ির অর্ধেক মালিক। তোমার বোনকে বিয়ে করে ও এখন ঘর জামাই। দরজা খোলো জামাল, নইলে আজ পাড়ায় ঢোল পিটিয়ে তোমার সম্মান নিলামে তুলব। দৃশ্য 2। অন্দরমহল। কাবিননামার 20। সবার সামনে টেবিলের ওপর কাবিননামা রাখল রাজিয়া। বড় ভাই, আপনার আদর্শের চাদর দিয়ে আর আমাদের ঢেকে রাখতে পারবেন না। আজ সকালে আমরা কোর্টে গিয়ে বিয়ে করেছি। 10 লাখ টাকা কাবিন। এই যে স্ট্যাম্প পেপার আর কাজীর সই। জামাল, 10 লাখ টাকা? রাজিয়া, যে ভাই তোকে বুক দিয়ে আগলে বড় করল, তুই তার বুকেই বিষাক্ত তলোয়ার চালিয়ে দিলি? ভালোবাসার নামে এই ব্যবসার দলিল নিয়ে তুই কোন মুখেই ঘরে দাঁড়িয়ে আছিস? হিমেল, ভাইয়া, টাকাটা বড় না, আমাদের অধিকারটা বড়। অধিকার? যে সম্পর্ক শুরু হয় নিজের ভাইকে অপমান করে, সেই সম্পর্কের শেষ হয় ঘৃণা দিয়ে। রাজিয়া, তুই শুধু বিয়ে করিসনি, তুই এই পরিবারের বিশ্বাসের সমাধি করেছিস। জামাল, আম্মা, আপনি কি এই জালিয়াতির ভাগিদার? আপনার মেয়ে যে এত নিচে নামতে পারে, সেটা কি আপনি জানতেন? আম্মা, বাবারে, হয়ে গেছে যখন তখন মেনে নেওয়াই ভালো, অশান্তি বাড়িয়ে লাভ নেই। দৃশ্য 3। মায়ার সংগ্রাম। অসম লড়াই। মায়া সবজির ডালা সাজাচ্ছে। বদরুল সামনে এসে বিদ্রূপ করছে। মায়া, তুমি কি পাগল হয়ে গেছ? বাজারে সবজি বেচবে? আমার ইজ্জতটাকে তুমি ধুলোয় মিশিয়ে দেবে? মায়া, শান্ত কিন্তু তেজি স্বরে,
বদরুল সাহেব, ইজ্জত বাজারে গিয়ে সবজি বেচলে যায় না, ইজ্জত যায় যখন নিজের ভাইয়ের হক চুরি করে বিলাসিতা করা হয়। আমি কারো করুণা চাই না, হাত দুটো সচল আছে, পরিশ্রম করে খাব। হজরত, বদরুল ভাই, মায়া আপা ঠিকই বলছে, বসে বসে অন্যের রক্ত চোষার চেয়ে মাটির কাজ করা অনেক ভালো। আমি ওর ব্যবসার পার্টনার, আমাদের কোনো লজ্জা নেই। মায়া, যারা আজ আমার দিকে আঙুল তুলছে, কাল তারা আমার পরিশ্রমের ফসল দেখে মাথা নত করবে। নিজের পায়ে দাঁড়ানোর তৃপ্তি কি, সেটা আপনি কোনোদিনও বুঝবেন না বদরুল সাহেব। দৃশ্য 4, জামালের কঠিন বিচার। মেহমান হিমেল। জামাল, বাড়ির শান্তি ফেরাতে হলে আজ আমাকে চরম সিদ্ধান্ত নিতে হবে। মরিয়ম, তুমি ভুল করে থাকো বা না করে থাকো, এই পরিবারের বড় হিসেবে তুমি ক্ষমা চাও। মরিয়ম, আমি ক্ষমা চাইলাম জামাল, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করা কি তোমার আদর্শ? জামাল, রাজিয়া আর হিমেলের দিকে তাকিয়ে, শোনো রাজিয়া, হিমেল এই বাড়িতে থাকবে, কিন্তু সে থাকবে বাইরের পলেস্তারা খসা ওই ছোট ঘরটায়। মেহমান হিসেবে 3 বেলা খাবার পাবে, কিন্তু স্বামীর অধিকারে তোমার ঘরে ঢুকতে পারবে না। যতদিন না আমি এই বিয়ে মন থেকে মানছি, ততদিন তোমাদের মাঝে 7 সমুদ্র 13 নদীর দূরত্ব থাকবে। কল্পনা খাতুন, এ কেমন বিচার? বাসর রাতে জামাই থাকবে বাইরের ঘরে? জামাল, এটাই জামালের বিচার। নিয়মের বাইরে চললে এই বাড়িতে শুধু বাতাসের শব্দ ছাড়া আর কিচ্ছু পাবে না হিমেল। থাকতে চাইলে থাকো, নইলে বিদায় হও। দৃশ্য 5, কারাগারের অন্ধকারে রোমানের শয়তানি। রোমান, জেলের গড়াদে হাত রেখে, আম্মা, ওই জামাইল্লারে আমি ধ্বংস করে দেব। ও আমাকে জেলে পাঠিয়েছে, আমি ওকে কবরে পাঠাব। আম্মা, ছি রোমান, ও তোকে বাঁচানোর জন্য নিজের শেষ সম্বলটুকু খরচ করছে। রোমান, কুটিল হাসি, ও বোকা, ও কিচ্ছু জানে না। ওই যে চাঁদাবাজির 10 লাখ টাকা, সেইটা তো আমি আর চেয়ারম্যান মিলে নাটক সাজিয়েছিলাম। জামালের কাছ থেকে টাকা হাতানোর এর চেয়ে সহজ উপায় আর ছিল না। ও নিজের ভাইকে বাঁচাচ্ছে মনে করে আসলে আমাদের পকেট ভরছে। আম্মা, হায় আল্লাহ, আমি কোন রাক্ষস পেটে ধরেছিলাম? তুই নিজের ভাইয়ের রক্ত চুষছিস? তুই মানুষ না রোমান, তুই একটা অভিশাপ। দৃশ্য 6, মায়ার প্রথম জয়, সবুজের স্বপ্ন। হজরত, মায়াপা, আজকের লাভ সব বাদ দিয়ে 1300 টাকা, এই যে আপনার ভাগ। মায়া, আলহামদুলিল্লাহ, এই সামান্য টাকাই আমার কাছে কোটি টাকার চেয়ে দামি, কারণ এতে কোনো বেইমানি নেই, শুধু ঘামের গন্ধ আছে। বদরুল দূর থেকে দেখছে, মায়া তো আসলেই বদলে যাচ্ছে। মজনু হন দিয়ে আমাকে অপমান করছে, কিন্তু মায়ার চোখে যে জ্যোতি দেখছি সেটা আমাকে থামিয়ে দিচ্ছে। বদরুল সাহেব, সময় থাকতে ফিরে আসেন, নিজের পায়ে দাঁড়াতে শিখুন, নইলে এই সমাজ আপনাকে চিবিয়ে খেয়ে ফেলবে। দৃশ্য 7, হিমেলের কারাবাস বনাম বাসর। হিমেল ফোনে, রাজিয়া, আমি তো এখানে মশা আর একাকিত্ব নিয়ে যুদ্ধ করছি। তোমার মা কি গেটে তালা মেরে রেখেছে? কিছু করার নেই হিমেল, বড় ভাইয়ের মন না গলানো পর্যন্ত তোমাকে ওই কামলার ঘরেই থাকতে হবে। সকালবেলা উঠে ভাইয়ের পা ধুয়ে দিবা, ওনার সাথে মসজিদে যাবা, এক কথায় ওনার চামচা হয়ে থাকতে হবে। আমি কি তোমার গোলাম হতে আসছিলাম না বড় ভাইয়ের মুরিদ হতে? জীবন তো এক নিমিষেই পানসে হয়ে গেল। চুপ থাকো, সম্পত্তি হাতে না আসা পর্যন্ত এই অভিনয় চালিয়ে যেতেই হবে। দৃশ্য 8, জামালের একাকিত্ব। জামাল, মরিয়ম, তুমি এই ভাঙা তড়ি আগলে আছো। ওরা ভেবেছে আমি দুর্বল, কিন্তু ওরা জানে না ইস্পাত যত পোড়ানো হয় তত শক্ত হয়। মরিয়ম, জামাল, ওরা টাকা চায়, সম্মান না, তুমি শক্ত থেকো। জামাল, আকাশের দিকে তাকিয়ে, রাজিয়া আর রোমান যে বিষবৃক্ষ রোপণ করেছে তার ফল একদিন তাদের নিজেদেরই খেতে হবে। আমি শুধু সময়ের অপেক্ষায় আছি। গগনবিদারী চিৎকার, মরিয়ম, তোর সাহস তো কম না। আমার ছেলেরে তুই মাঝ রাস্তায় দাঁড় করায় রাখছিস? খোল বলছি গেট। হিমেল, তুই কি হাতে চুরি পরে আছিস? গায়ের জোর খাটা, এই জরাজীর্ণ গেট আজ ভেঙে চুরমার করে দে। হিমেল, মা গো, ভাবি তো ভেতর থেকে পাহারা দিচ্ছে, মনে হয় কোনো গভীর চক্রান্ত চলছে ভেতরে। মরিয়ম অটল স্বরে, এই বাড়ির সম্মান আর নিয়ম কোনোটাকেই লাথি মেরে ভাঙা যাবে না কল্পনা খালা। জামাল ঘরে না আসা পর্যন্ত এই গেটের একটা কবজাও নড়বে না। ঠিক এই মুহূর্তে জামালের প্রবেশ। তার চোখ মুখে ক্লান্তি, কিন্তু মেজাজ বজ্র কঠিন। বাড়ির সামনে এই কুরুক্ষেত্র কেন? হিমেল,
তুমি কি লাজ লজ্জা সব বিসর্জন দিয়েছ? এই অবেলায় পরপুরুষের মতো আমার বাড়ির দরজায় হাঙ্গামা করছ কেন? পরপুরুষ কে? হিমেল এখন এই বাড়ির অর্ধেক মালিক। তোমার আদরের বোন রাজিয়ারে বিয়া করে ও এখন ঘর জামাই। দরজা খোল জামাল, নইলে আজ পাড়া মাথায় করে তোমার ইজ্জত ধুলোয় মিশিয়ে দেব। ড্রয়িং রুমে থমথমে পরিবেশ। রাজিয়া অবজ্ঞার সাথে টেবিলের উপর বিয়ের দলিল আঝাড় দিয়ে ফেলে দেয়। বড় ভাই, আপনার আদর্শের বুলি এখন পকেটে রাখেন। আজ সকালে আমরা আইনিভাবে বিয়ে করেছি। 10 লাখ টাকা কাবিন। এই যে স্ট্যাম্প পেপার আর কাজীর সই, ভালো করে চোখ মেলে দেখেন। 10 লাখ টাকা? রাজিয়া, যে ভাই তোকে আগলে বড় করল, তুই তার পিঠে এই বিষাক্ত ছুরিটা বসালি? ভালোবাসার নামে এই ব্যবসার দলিল নিয়ে তুই কোন সাহসে এই ঘরে দাঁড়িয়ে আছিস? ভাইয়া, টাকাটা বড় না, আমাদের অধিকারটা বড়। রাজিয়াকে আমি ভালোবেসেই সম্মান দিয়েছি। সম্মান? যে সম্পর্কে শুরু হয় নিজের ভাইকে অপমান করে আর পরিবারের বিশ্বাস ভেঙে, সেই সম্পর্কে শেষ হয় চরম ঘৃণা দিয়ে। রাজিয়া, তুই শুধু বিয়ে করিসনি, তুই এই পরিবারের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিস। আম্মা, আপনি কি এই জালিয়াতির ভাগিদার? আপনার মেয়ে যে নিজের রক্তকে সস্তা করতে পারে, সেটা কি আপনি জানতেন? বাবারে, হয়ে গেছে যখন, তখন মেনে নেওয়াই ভালো। অশান্তি বাড়িয়ে লাভ নেই, ওরে থাকতে দে। মায়ার সংগ্রাম, অসম লড়াই। বদরুল। মায়া, তুমি কি পাগল হয়ে গেছ? বাজারে গিয়ে সবজি বেচবে? আমার বংশের ইজ্জতটা কি তুমি বাজারে গিয়ে নিলাম করবে? শান্ত কিন্তু তেজি স্বরে। বদরুল সাহেব, ইজ্জত বাজারে সবজি বেচলে যায় না। ইজ্জত যায় যখন নিজের ভাইয়ের হক চুরি করে বিলাসিতা করা হয়। আমি কারো করুণার দানে বাঁচতে চাই না। হাত দুটো সচল আছে, ঘাম ঝরিয়ে পরিশ্রম করে খাব। হজরত। বদরুল ভাই, মায়া আপা ঠিকই বলছে। বসে বসে অন্যের রক্ত চোষার চেয়ে মাটির কাজ করা অনেক সম্মানের। আমি ওর ব্যবসায়িক পার্টনার, আমাদের কোনো লজ্জা নেই। মায়া, যারা আজ আমার দিকে আঙুল তুলছে, তারা কাল আমার পরিশ্রমের ফল দেখে মাথা নত করবে। নিজের পায়ে দাঁড়ানোর যে তৃপ্তি, সেটা আপনি কোনোদিনও বুঝবেন না বদরুল সাহেব। আপনার ওই ঠুনিকো সম্মানের চেয়ে আমার এই শ্রমের মূল্য অনেক বেশি। জামালের কঠিন বিচার। কয়েদি হিমেল। বাড়ির শান্তি ফেরাতে হলে আজ আমাকে চরম সিদ্ধান্ত নিতে হবে। মরিয়ম, তুমি এই পরিবারের বড় হিসেবে বড় মনের পরিচয় দাও। তুমি সবার সামনে ক্ষমা চাও। আমি ক্ষমা চাইলাম জামাল, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করা কি তোমার আদর্শ? জামাল, রাজিয়া ও হিমেলের দিকে তাকিয়ে, শোনো রাজিয়া, হিমেল এই বাড়িতে থাকবে, কিন্তু সে থাকবে বাইরের পলেস্তারা খসা ওই ছোট কামলার ঘরটায়। মেহমান হিসেবে 3 বেলা খাবার পাবে, কিন্তু স্বামীর অধিকারে তোমার ঘরে এক কদমও ঢুকতে পারবে না। যতদিন না আমি এই বিয়ে মন থেকে মানছি, ততদিন তোমাদের মাঝে 7 সমুদ্র 13 নদীর দূরত্ব থাকবে। এ কেমন বিচার? বাসর রাতে জামাই থাকবে বাইরের পরিত্যক্ত ঘরে? এটাই জামালের বিচার। নিয়মের বাইরে চললে এই বাড়িতে শুধু বাতাসের দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই পাবে না হিমেল। থাকতে চাইলে থাকো, নইলে বাড়ির দরজা খোলা আছে। কারাগারের অন্ধকার। রোমানের শয়তানি। রোমান, জেলখানার গরাদে মাথা কুটে, আম্মা, ওই জামাইল্লারে আমি ধ্বংস করে দেব। ও আমাকে জেলে পাঠিয়েছে, আমি ওকে কবরে পাঠাবো। ছি রোমান, ও তোকে বাঁচানোর জন্য নিজের শেষ সম্বলটুকু খরচ করছে, উকিল ধরছে। ও বোকা, ও কিচ্ছু জানে না। ওই যে চাঁদাবাজির 10 লাখ টাকা, এইটা তো আমি, চেয়ারম্যান আর রহিম মোল্লা মিলে নাটক সাজিয়েছিলাম। জামালের থেকে টাকা হাতানোর এর চেয়ে সহজ উপায় আর ছিল না। ও নিজের ভাইকে বাঁচাচ্ছে মনে করে আসলে আমাদের পকেট ভরছে। হায় আল্লাহ, আমি কোন রাক্ষস পেটে ধরেছিলাম? তুই নিজের ভাইয়ের রক্ত চুষছিস? তুই মানুষ না, তুই একটা অভিশাপ। মায়ার প্রথম জয়। ঘামের ঘ্রাণ। হজরত, মায়া আপা, আজকের সব খরচ বাদ দিয়ে নিট লাভ 1300 টাকা, এই যে আপনার প্রাপ্য অংশ। আলহামদুলিল্লাহ, এই সামান্য টাকাই আমার কাছে কোটি টাকার চেয়ে দামি। কারণ এতে কোনো বেইমানি নেই, কারো চোখের জল নেই, শুধু আমার ঘামের গন্ধ আছে। বদরুল। দূর থেকে লোলুপ দৃষ্টিতে দেখছে, মায়া তো আসলেই বদলে যাচ্ছে। মজনু ফোন দিয়ে আমাকে অপমান করছে, কিন্তু মায়ার চোখে যে আগুনের জ্যোতি দেখছি, সেটা আমাকে থামিয়ে দিচ্ছে। বদরুল সাহেব, সময় থাকতে সত্যের পথে ফিরে আসেন। নিজের পায়ে দাঁড়াতে শিখুন, নইলে এই সমাজ আপনাকে চিবিয়ে খেয়ে ফেলবে। হিমেলের বাসর বনাম জেলখানা। মধ্যরাত। হিমেল ফোনে ফিসফিস করে, রাজিয়া, আমি তো এখানে মশা